হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত ইন্ডিয়ান একটি ধুমধাড়াক্কা তামিল মুভি যার নাম হচ্ছে পুষ্পা 2। তো এর আগে সিনে পুষ্পা ছিল ফায়ার, কিন্তু এই সিনে পুষ্পা আর ফায়ার নেই, হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড ফায়ার। কি দুর্দান্ত অ্যাক্টিং আর ডায়লগ বাইরে ভাই, এক মুহূর্তে আপনি চোখ সরাতে পারবেন না। স্ক্রিন থেকে পুষ্পার প্রথম পার্টের গল্পটা তো আমরা সবাই জানি, যার শেষটা হয়েছিল পুলিশ অফিসার বাওয়ার সিংকে পুষ্পার দাপট দেখানোর মাধ্যমে। পুষ্পা সিনেমাটি ঠিক আগের গল্পের রেশ ধরে শুরু হয়েছে, যেখানে পুষ্পার আধিপত্য শুধু ইন্ডিয়াতে না, এবার ছড়িয়ে গেছে পুরো বিশ্বে। তো চলুন জেনে নেওয়া যাক ভয়ঙ্কর এক স্মাগলারের গল্প। তো মুভির শুরুতেই আমরা জাপানের একটা পোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে জাহাজ থেকে কন্টেনার নামানো হচ্ছে। ক্রেন থেকে একটা কন্টেনার হঠাৎ পড়ে গেলে ওখানকার মাফিয়া গ্যাং দেখতে পাই ইন্ডিয়া থেকে আনা চন্দন কাঠের একটা কন্টেনার পড়ে গেছে। শুধু এটাই না, সাথে কন্টেনারের মধ্যে অচেতন অবস্থায় একটা মানুষকে দেখতে পেয়ে সবাই তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। কন্টেনারে থাকা ওই লোকটা আর কেউই না, সে এই সিনেমার মেন ক্যারেক্টার পুষ্পারাজ জুকেগানেই সালা। চন্দন কাঠ জাপানের কার্গো করার সময় সে নিজেও এসেছিল, কিন্তু ওখানকার মাফিয়া গ্যাং তাকে চিনতে না পারায় ধুমধাম এক মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে পুষ্পার গায়ে গুলি লাগলে পুষ্পা সমুদ্রে পড়ে যায়। আর তখনই আমরা পুষ্পার ছোটবেলার একটা দৃশ্য দেখতে পাই, যেখানে একটা বল নদীতে পড়ে গেলে সবাই পুষ্পাকে বলে বলটা নদী থেকে তুলে নিয়ে আয়, আর সাথে এটাও বলে যদি বল নিয়ে আসতে পারিস তাহলে আমরা সবাই মেনে নেব যে তোর পিতৃ পরিচয় আছে। এই কথা শোনা মাত্র সাঁতার না জানা সত্ত্বেও পুষ্পা নদীতে ঝাঁপ দেয় বল নিয়ে আসার জন্য। পুষ্পা পানির অতলে তলিয়ে যেতেই আমরা দেখতে পাই পুষ্পার ঘুম ভেঙে গেছে। তার মানে এতক্ষণ পুষ্পা স্বপ্ন দেখছিল, আর এই স্বপ্নেরই বাস্তবায়ন হবে এই সিনেমাতে। পরের সিনে আমরা দেখতে পাই এলাকার সব শ্রমিকরা ট্রাকে করে জঙ্গলের মধ্যে যাচ্ছে পুষ্পার হয়ে চন্দন কাঠ সংগ্রহ করার জন্য। আর এর মধ্যেই পুলিশ অফিসার বাওয়ার সিংকেও দেখতে পাই, যে ছদ্মবেশ ধরে ওই শ্রমিকদের সাথে জঙ্গলের মধ্যে যাচ্ছে। এটা মূলত বাওয়ার সিং এর প্ল্যান ছিল, সে সবাইকে প্রমাণ সহ হাতে নাতে ধরবে। চন্দন কাঠ সংগ্রহ করার পর সবাই যখন পারিশ্রমিক নিচ্ছিল, তখন ওই লিস্টে পুলিশ অফিসারের নাম দেখে সবাই ভয় পেয়ে যায়। ঠিক ওই মুহূর্তে বাওয়ার সিং ছদ্মবেশ ছেড়ে বন্দুক বের করে সবাইকে সারেন্ডার করতে বলে। সাথে সাথে আরো পুলিশ অফিসার আসলে সবাইকে ধরে থানায় নিয়ে যায়। পুষ্পা যাই করুক, তার হয়ে কাজ করা সবাইকে যত্ন নিতে সে কখনো ভুলে না। শ্রমিকদের অ্যারেস্ট করার কথা শুনে সে সাথে সাথে থানায় চলে আসে সবাইকে সারানোর জন্য, কিন্তু ওই মুহূর্তে পুলিশ অফিসার বাওয়ার সিং সেখানে ছিল না। তখন অন্য পুলিশ অফিসাররা বাধা দিলে পুষ্পা বলে সবাইকে ছাড়ার দরকার নেই, এর মধ্যে একটা ছেলের আজকে বিয়ে, শুধু ওকে ছেড়ে দিলেই হবে। পুলিশ বলে এখান থেকে যদি আমরা কাউকে ছেড়ে দেই তাহলে আমাদের কারোরই চাকরি থাকবে না। তখন পুষ্পা ডিরেক্ট বলে তোমাদের স্যালারি কত? তোমাদের সবাই রিটায়ারমেন্ট হওয়ার পর্যন্ত যত টাকা স্যালারি হয় আমি তোমাদের সবার স্যালারি এখনই দিয়ে দিচ্ছি। আর এভাবেই থানার সব পুলিশদের তাদের সারা জীবনের স্যালারি টাকা দিয়ে ইনস্ট্যান্ট রিটায়ার করতে বাধ্য করে। আর এরপর ধরে নিয়ে আসা সবাইকে থানা থেকে নিয়ে চলে যায়। বাওয়ার সিং থানায় আসলে দেখতে পাই থানায় কয়েদি সহ পুলিশ কেউ নেই। এটা দেখে প্রচন্ড অবাক হয়ে যায়, কিন্তু শুধুমাত্র একজন কনস্টেবলকে দেখতে পাই। তাকে দেখে বাওয়ার সিং একটু খুশি হয়ে যায় আর ভাবে যাক একজন তো আছে। তখন কনস্টেবল বলে আমিও অলরেডি রিটায়ার্ড নিয়েছি, আপনাকে থানার চাবি দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এটা শুনে বাওয়ার সিং আরো তেলে বেগুনে জ্বলে ওঠে। এরপরের দিন পুষ্পা সীতাপ্পাকে সাথে করে নিয়ে রওনা দেয় সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করার জন্য। যাওয়ার আগে পুষ্পার বউ শিবাল্লি পুষ্পাকে বলে সে যেন অবশ্যই সিএম এর সাথে একটা ছবি তুলে নিয়ে আসে, আর সেই ছবি শিবাল্লি অনেক বড় ফ্রেম করে ঘরের মধ্যে টানিয়ে রাখবে। পুষ্পা আর যাই করুক, সে তার বউয়ের কথা কখনোই অমান্য করে না। এক কথায় বলতে গেলে সে তার বউয়ের কথা উঠে আর বসে। আর শিবাল্লিকে প্রমিস করে সে অবশ্যই মিনিস্টারের সাথে ছবি তুলে নিয়ে আসবে। কিন্তু ওইখানে গেলে সিনারি উল্টো হয়ে যায়, সবার সাথে ছবি তুললেও মিনিস্টার পুষ্পার সাথে ছবি তোলে না। পুষ্পা এটা মেনশন করে যে আমার বউয়ের খুব ইচ্ছে যে আমি আপনার সাথে একটা ছবি তুলি। তখন মিনিস্টার বলে তুমি আমার দলের জন্য ফান্ডিং করো ঠিক আছে, কিন্তু তোমার মতো একটা স্মাগলারের সাথে আমি কখনোই ছবি তুলবো না। আর যদি আমি তোমার সাথে ছবি তুলি তাহলে মিনিস্টার হিসেবে আমার মান সম্মান থাকবে না। আর এরপরে মিনিস্টার পুষ্পাকে বলে যারা বউয়ের কথা শুনে চলে তারা কখনোই জীবনে বড় হতে পারে না। সাথে শিবাল্লির নামে আরো দুই একটা উল্টাপাল্টা কথা পুষ্পাকে শুনিয়ে দেয়। পুষ্পাকে অপমান করেছে ঠিক আছে, কিন্তু পুষ্পা রেগে যায় এই কারণে যে সিএম শিবাল্লিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। পুষ্পা বাইরে এসে সীতাপ্পাকে বলে আচ্ছা সীতাপ্পা, তুমি যদি কখনো সিএম হও তাহলে তুমি কি আমার সাথে ছবি তুলবে না? সীতাপ্পা বলে কি যে বলো পুষ্পা, তুমি আমার ভাই, তোমার সাথে কখনো আমি এমন করতে পারি? পুষ্পা এবার ডিরেক্ট সীতাপ্পাকে বলে
আমি তোমাকে 500 কোটি টাকা দেবো, তোমার যাকে যাকে কিনে নেওয়া কিনে নাও, কয়েকদিনের মধ্যে তুমি হতে যাচ্ছ সেন্ট্রাল মিনিস্টার, আর এখান থেকে বের হয়ে যেয়ে তুমি ডিরেক্ট মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাবে, আর এর মধ্যে আমার যা করার সেটা করে নিব। সিতাপ্পা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সিএম হওয়ার জন্য প্রস্তাব দেয়, আর এরই মধ্যে পুষ্পা টাকা ভর্তি একটা সোফা মুখ্যমন্ত্রীর ভাইয়ের কাছে পাঠায়, আর একটা সোফা ডিরেক্ট মুখ্যমন্ত্রীর অফিসে পাঠিয়ে দেয়। টাকা দেখে মুখ্যমন্ত্রীর মুখ বন্ধ হয়ে যায়, আর সিতাপ্পাকে সাপোর্ট করে। হঠাৎ করে এত টাকা মুখ্যমন্ত্রী আর তার ভাইকে না চাইতেই দেওয়াতে সিতাপ্পা বলে, এত টাকা নষ্ট করার কি দরকার ছিল, সামনে আমাদের আরো অনেক টাকার দরকার পড়বে। তখন পুষ্পা বলে, যত টাকা লাগে আমি দেব, এই খেলাটা এখন আর এই দেশের মধ্যে আটকে নেই, এই খেলাটা এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে। তো পুষ্পা মুভির মধ্যে এইটা ছিল আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি ডায়লগ। পুষ্পা এর আগে চন্দন কাঠ 1.5 কোটি টাকা টন বিক্রি করত মুরগানের কাছে, কিন্তু পুষ্পা যদি এই চন্দন কাঠগুলো ডিরেক্ট দেশের বাইরে বিক্রি করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বাজারে, তাহলে টন প্রতি 2 থেকে 2.5 কোটি টাকা সেল করতে পারবে। আর সেই ডিল করার জন্য পুষ্পা একজন ইন্টারন্যাশনাল ডিলারের সাথে দেখা করে। ডিলার পুষ্পাকে দেখে সাপ্রি টিকটকার সাপ্রি স্মাগলার মনে করে, আর ভাবে সে হয়তো 100 থেকে 200 টন চন্দন কাঠে ডিল করার জন্য এখানে এসেছে। তখন পুষ্পা, আমি তোমাকে 2000 টন চন্দন কাঠ দেব। এটা শুনে ডিলার অবাক হয়ে যায়, কেননা 2000 টন চন্দন কাঠের বাজার মূল্য প্রায় 5000 কোটি টাকা। সব থেকে বড় চ্যালেঞ্জ হলো এমনিতেই পুলিশ বাওয়ার সিং যুগের মতো পুষ্পার পিছনে লেগে আছে, সে যদি একটু সুযোগ পায় তাহলে সেই পুষ্পার পিছন মেরে দেবে। আর এর মধ্যে সবার চোখ ফাঁকি দিয়ে 2000 টন চন্দন কাঠ বিদেশে ট্রান্সফার করা খুব একটা সহজ কাজ হবে না। পুষ্পা পুরো ইন্ডিয়ার সব ছোট ডিলারদের কাছে কল করে আর বলে, যার কাছে যত চন্দন কাঠ আছে সবগুলো যেন রেডি রাখ ট্রান্সফার করার জন্য। আর এর মধ্যে আবির্ভাব ঘটে মঙ্গল সিনহা আর তার বউয়ের। পুষ্পা সিনেমার প্রথম পার্টে পুষ্পা সর্বপ্রথম এই সিনুর ব্যবসাটাই দখল করে নেয়, সাথে সিনুর শ্যালককেও মেরে ফেলে। সেই দিক থেকে মঙ্গল সিনহা আর তার বউয়ের প্রধান শত্রু হচ্ছে পুষ্পা। পুষ্পার 2000 টন চন্দন কাঠের ডিলের কথা সিনু আর তার বউ জানতে পারে, এবং সাথে সাথে পুলিশ অফিসার বাওয়ার সিং এর কাছে এসে সেই ইনফরমেশন দেওয়ার জন্য, কেননা সিনু আর সেই ক্ষমতা নেই যে পুষ্পাকে আটকাবে। পুলিশ অফিসার বাওয়ার সিং কোনোভাবেই যদি পুষ্পাকে মেরে ফেলতে পারে, তাহলে হয়তো সিনু আবার তার ক্ষমতায় ফিরে পাবে। বাওয়ার সিং এই কথা শোনা মাত্র সব চেকপোস্টে অ্যালার্ট করে দেয়, আর চন্দন কাঠ পাচারকারী একটা টিমকে ট্রাক সহ ধরে ফেলে। শুধুই ধরে ফেলে না, ট্রাক সহ চন্দন কাঠ পুড়িয়ে ফেলে, আর সাথে সবাইকে মেরে ফেলে। সবাইকে মেরে ফেলাতে মঙ্গল সিং অনেক রেগে যায়। তখন বাওয়ার সিং বলে, আমি যদি এখন এদেরকে না মেরে সবাইকে ধরে নিয়ে যেতাম, তাহলে একটু পরে কেউ না কেউ তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেত, আর এদের মেরে ফেলার কারণে এখন সবার মনের মধ্যে আমার প্রতি একটা ভয় কাজ করবে। এরপর মেরে ফেলা স্মাগলারদের শেষকৃত্য করার জন্য পুষ্পা ছাড়া সবাই চলে আসে। তখন মঙ্গল সিং সিতাপ্পাকে বলে, পুলিশ অফিসার বাওয়ার সিং আর পুষ্পার মধ্যে যদি ঝামেলা শেষ করা না হয়, আমাদের এক সময় এভাবেই মরতে হবে। আর এভাবেই যদি চলতে থাকে, তাহলে পুষ্পাকে সিন্ডিকেট প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে বলুন। সিতাপ্পা এটা কখনোই চাইবে না, কেননা পুষ্পার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে নিজেও সিএম হতে পারবে না। তাই এটা সমাধান করার জন্য সিতাপ্পা পুলিশ অফিসার বাওয়ার সিং এর কাছে আসে। কথা বলার জন্য সিতাপ্পা এসে প্রথমে 10 কোটি টাকা অফার দেয়। বাওয়ার সিং কিন্তু কখনোই তার অপমানের কথা বলতে পারবে না, সেখানে 10 কেন 100 কোটি টাকা দিলেও সেই সম্মান ফিরে পাওয়া যাবে না। তখন বাওয়ার সিং বলে, পুষ্পা যদি সবার সামনে আমার কাছে সরি বলে, তাহলে হয়তো আমি আমার সব ঘটনা ভুলে যাব। এটা শুনে সিতাপ্পা একটু খুশি হয়, আর বলে, আমি যেভাবে হোক পুষ্পাকে রাজি করাবো, তুমি পার্টির আয়োজন করো। আর এরপরে সিনে আমরা দেখতে পাই এক বিশাল পার্টির আয়োজন করেছে। সেখানে সিন্ডিকেটের সবাই উপস্থিত ছিল, শুধুমাত্র পুষ্পা বাওয়ার সিংকে সরি বলে কিনা সেটা দেখার জন্য, কেননা পুষ্পা এর আগে কারোর সামনে মাথা নত করেনি। কিন্তু আজ সিন্ডিকেটের সবার কথা চিন্তা করে সাথে শিবাল্লি আর সিতাপ্পার অনুরোধে বাওয়ার সিংকে সরি বলার জন্য পার্টিতে আসে, আর কথা মতো বাওয়ার সিংকে সরিও বলে দেয়। সরি বলা শুনে বাওয়ার সিং অনেক খুশি হয়ে যায়, কেননা ঝুঁকে গানেই সালা আস্ত পুরা শুয়ে গেছে। পুষ্পা বাড়ি ফেরার পথে এটা রিয়েলাইজ করে যে সে সরি বলে অনেক বড় ভুল করেছে, আর সেই লজ্জায় সে নিজের মুখ নিজে আয়নাতে দেখতেও ঘৃণাবোধ করছিল। শুধু এটাই না, পার্টিতে থাকা সবাই বিশ্বাস করছিল যে পুষ্পা কখনোই সরি বলবে না। পুষ্পার আতঙ্কে সবার মাঝে যে ভয়টা ছিল সেটা সরির বলার সাথে সাথেই নষ্ট হয়ে গিয়েছে। পুষ্পা এরপর সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেয়। পুষ্পা গাড়ি নিয়ে আবার ওই পার্টির দিকে রওনা দেয়। তখন বাওয়ার সিং বাড়ি যাওয়ার জন্য যেই গাড়িতে উঠলো, ঠিক ওই মুহূর্তে পুষ্পা তার রানিং গাড়ি বাওয়ার সিং এর গাড়ির সাথে ধাক্কা দিয়ে সুইমিং পুলের মধ্যে ফেলে দেয়। এরপর পুষ্পা গাড়ি থেকে নেমে ওই সুইমিং পুলের মধ্যে হিসু করে দিতে থাকে। শালা ভাবা যায় এত বড় একটা দামড়া পোলা সবার সামনে নুনু বের করে হিসু করছে। তো যাই হোক, বাওয়ার সিং এর সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল। একটু আগেই তো সে সরি বলল, আর এখন আমার শরীরের উপর হিসু করছে। তখন পুষ্পা তার সে আইকনিক ডায়লগটি দেয়,
ঝুঁকেগা নেই সালা। আমি তোকে চ্যালেঞ্জ করছি, 2000 টন চন্দন কাঠ আমি বিদেশে পাচার করব। তুই যদি একটা টুকরাও ধরতে পারিস তাহলে আমি সারা জীবন তোর হয়ে মাছ ধরি করে জীবন কাটিয়ে দেব। এই কথা শুনে বাওয়ার সিং অনেক রেগে যায় আর তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর থেকে ওই রাজ্যের সকল চেকপোস্টগুলো পুরোপুরি বন্ধ করে দেয় আর পুরো এলাকায় পুলিশ মোতায়েন করে, যেন কেউ চন্দন কাঠ এই শহর থেকে বাইরে নিয়ে যেতে না পারে। এরপর বাওয়ার সিং একটা ব্রিজের উপর দাঁড়িয়েছিল আর খেয়াল করে যে নদীতে কোনো পানি নেই। এটা দেখে বাওয়ার সিং বুঝতে পারে পুষ্প হয়তো সড়ক পথে নয়, সে নদী পথে এই চন্দন কাঠ শহরের বাইরে নিয়ে যাবে। বাওয়ার সিং এর সন্দেহ হয় ঠিক ছিল। একটু পরে আমরা দেখতে পাই বিশাল এক ট্রাকের সারি শুকনো নদীর পথ ধরে চন্দন কাঠ নিয়ে শহরের বাইরে যাচ্ছে। তখন পুলিশও গাড়ি নিয়ে শুকনো নদীর মধ্যে নেমে ট্রাকের পিছু করতে থাকে। ট্রাক যখন নদীর পথ থেকে জঙ্গলের পথে প্রবেশ করে তখন সুইচ গেট থেকে পানি ছেড়ে দিলে পুলিশের সকল গাড়ি পানির নিচে তলিয়ে যায়। তবে বাওয়াল সিং ওখান থেকে বের হয়ে আসে এবং অনেকগুলো গরুর গাড়ি নিয়ে ট্রাকের পথ রোধ করে দেয়। তখন পুষ্পার কথা অনুযায়ী সব ড্রাইভাররা ট্রাক থেকে নেমে নিজেদের জীবন বাঁচায় আর বাওয়ার সিং ট্রাক ভর্তি চন্দন কাঠ ধরে ফেলে। বাওয়ার সিং ট্রাক ভর্তি চন্দন কাঠ ধরতে পেরে আনন্দে নাচতে শুরু করে, কেননা পুষ্পা বলেছিল সে যদি এক টুকরো চন্দন কাঠ ধরতে পারে তাহলে পুষ্পা আর কখনোই এই কাজ করবে না, সাথে শ্রমিকের মতো জীবনযাপন করবে। কিন্তু মঙ্গল সিনু জব্দ করা সকল চন্দন কাঠগুলোকে ভালো করে চেক করলে সে দেখতে পায় এগুলো আসলে কোনো চন্দন কাঠ না। এটা শোনা মাত্রই বাওয়াল সিং এর হাস্যোজ্জ্বল মুখটা বাংলা পাঁচের মতো হয়ে যায়, কালো হয়ে যায়। এর মধ্যে বাইরে থেকে অনেকগুলো গরুর ঘন্টার আওয়াজ শুনে বাওয়াল সিং বাইরে এসে দেখে কাল রাতে যে গরুর গাড়িগুলো দিয়ে ট্রাক থামিয়েছিল পুষ্পা সেই সকল গরুর গলার ঘন্টা নিয়েই বাওয়াল সিং এর সাথে দেখা করার জন্য এসেছে। পুষ্পা বলে, কাল রাতে তুমি যে গরুর গাড়ি নিয়ে ট্রাক আটকিয়েছিলে ওই সকল গরুর গাড়ি ছিল চন্দন কাঠ দিয়ে তৈরি করা। এর মানে হলো বাওয়াল সিং চন্দন কাঠের পুরো চালান হাতে পেয়েও চিনতে পারেনি। পুষ্পা আরো বলে, আমি এই 2 দিনের মধ্যে বাকি সকল চন্দন কাঠ বর্ডার পার করব, তুমি যদি পারো আমার একটা চুল ছিঁড়ে দেখাও। এরপর পুষ্পার ফ্যামিলির সবাই কালী পূজা উদযাপন করার জন্য মন্দিরে যায়। মন্দিরে যেতেই শিবাল্লির মাথা ঘুরে পড়ে গেলে সবাই বুঝতে পারে শিবাল্লি প্রেগনেন্ট। এটা জানার পর পুষ্পা শাড়ি পরে কালীর রূপ ধারণ করে আর তাণ্ডব শুরু করে দেয়। এমন দেখে শিবাল্লি বলে, তোমার কি হয়েছে? তখন পুষ্পা বলে, আমি কালী মাতার কাছে একটা কন্যা সন্তান চাই। ছেলে হলে তো আমি তার বংশ পরিচয় দিতে পারবো না, যদি মেয়ে হয় তাহলে অন্তত বিয়ে করানোর পর সে তার স্বামীর বংশ পরিচয় পাবে। ঠিক ওই মুহূর্তে পুষ্পার ভাতিজির সাথে ওইখানে থাকা কিছু বখাটে ছেলেরা র্যাগিং করতে থাকে। এটা দেখে পুষ্পা অনেক রাগ হলে সে সব বখাটে ছেলেদের উদুম কেলানি দেয়। এই সিনেমায় আমার কাছে পার্সোনালি এই ফাইটিংটা বেস্ট লেগেছে। তবে এই সিনেমায় যে কয়টা অ্যাকশন সিনেমায় দেখানো হয়েছে সবগুলোই ভরপুর হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, আর যা দেখে কখনোই ভুলতে পারবেন না। এর মধ্যে পুষ্পার সৎ ভাই মুরলি চলে আসে। নিজের মেয়েকে বাঁচিয়ে দিয়েছে এর জন্য কৃতজ্ঞতা স্বীকার না করে সে উল্টা পুষ্পাকে বলে, তুমি আমার পরিবারের জন্য যত কিছুই করো না কেন তুমি কখনোই তোমার বংশের পরিচয় ফিরে পাবে না। এই কথা শুনে শিবাল্লি অনেক রেগে যায় আর অনেক কথা শুনিয়ে দেয়। এরপর ওই বখাটে ছেলেদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরে ওইখান থেকে বের করে দেয়। বখাটে ছেলেদের মুখ দেখে মনে হচ্ছিল তারা মোটেই কোনো আফসোস করছে না। এই ঘটনার জন্য হয়তো পুষ্পার পরিবারকে এর জন্য বড় কোনো প্রতিদান দিতে হবে। এরপর বাওয়ার সিং, মঙ্গল সিনু সবাই মিলে সিএম এর কাছে আসে আর বলে, পুষ্পা যদি এই 2000 টন চন্দন কাঠ বর্ডার পার করতে পারে তাহলে শুধু আমাদের ক্ষতি হবে না, সাথে আপনার সেন্ট্রাল মিনিস্টারের পদটাও হারাতে হবে। আর এই চন্দন কাঠ থেকে পুষ্পা 5000 কোটি টাকা পাবে। সে যদি এই টাকা অন্য কারোর উপর ফান্ডিং করে তাহলে কনফার্ম আপনাকে আপনার গদি ছেড়ে দিতে হবে। এটা শুনে সিএম বাওয়ার সিং এর পাওয়ার আরো বাড়িয়ে দেয় আর কোনোভাবে চন্দন কাঠ যেন বর্ডার পার করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা দেয়। এর মধ্যে বাওয়ার সিং ইনফরমেশন পায় যে পুষ্পা তার সকল চন্দন কাঠ রামেশ্বর দিয়ে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেবে, কেননা ভারত থেকে রামেশ্বরের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। আর এই ইনফরমেশন পাওয়ার সাথে সাথেই বাওয়ার সিং সহ পুরো পুলিশ ফোর্স রামেশ্বর পোর্টে চলে আসে। কিন্তু অনেক চেষ্টার পরও সমুদ্রের পথে চন্দন কাঠ নিয়ে যাওয়া আটকাতে পারে না, কেননা পুষ্পা যে বুটে করে চন্দন কাঠ নিয়ে যাচ্ছিল সেই বুটগুলো মাছ ধরার বুট ছিল। আর মাছ ধরার বুট হওয়ার কারণে ওই বুটগুলো ইন্টারন্যাশনাল সমুদ্রে যাওয়ার পারমিশন ছিল। বাওয়াল সিং ওই বুটগুলোর পিছনে পিছনে একটা স্পিড বুট নিয়ে রওনা দিলে মাছ সমুদ্রে শ্রীলঙ্কার কোস্টগার্ড আটকে ফেলে। আর এভাবে সাকসেসফুলি পুষ্পা 2000 টন চন্দন কাঠ বর্ডার পার করে শ্রীলঙ্কায় নিয়ে যায়। মাল ডেলিভারি হওয়ার সাথে সাথে পুষ্পা 5000 কোটি টাকা পেয়ে যায়। তখন সব টাকায় সুপার মধ্যে ভরে পুষ্পা ওই অঞ্চলের সকল এমএলএ কে ডিস্ট্রিবিউট করে যেন সীতাপাকে সেন্ট্রাল মিনিস্টার বানাতে পারে। এর মানে হলো পুষ্পার মেইন টার্গেট হয়েছিল সীতাপাকে সেন্ট্রাল মিনিস্টার বানানো। বাওয়ার সিং এত চেষ্টার পরও পুষ্পাকে আটকাতে পারে না। পুষ্পার মতো একটা সাপ্রি স্মাগলারের কাছে বারবার
সে হেরে যায়। আর এই হেরে যাওয়াটা সে মেনে নিতে পারছিল না, তাই অনেক মদ খেয়ে ওই নকল চন্দন কাঠের গুডাউনে আগুন লাগিয়ে দেয়। আর বাবার সিং ওই গুডাউনের মধ্যে থেকে যায়। এতে করে বোঝা যায় যে বাবার সিং লজ্জায় আগুনে পুরো ওখানে মারা গেছে, কিন্তু বাবার সিং এর কোনো লাশ দেখানো হয় না। বাবার সিং কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে এটা একটা মিস্ট্রি। আর এর সাথে সিএম এরও পরিবর্তন হয়ে যায়। সীতাপ্পা হয়ে যায় নতুন সিএম, আর যেটা সেলিব্রেট করার জন্য পুষ্পার বাড়িতে আসে। সীতাপ্পা পুষ্পার বাড়িতে এলেই শিবাল্লিকে অনেক ধন্যবাদ জানায়। এটা দেখে শিবাল্লি অনেক অবাক হয়ে যায়। তখন সীতাপ্পা শিবাল্লিকে বলে, তোমার জন্য আজ আমি সিএম হতে পেরেছি। তুমি যদি সিএম এর সাথে পুষ্পাকে ছবি তুলতে না বলতে তাহলে হয়তো আমি আজ সিএম হতে পারতাম না। এর মানে হলো প্রথম থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু শিবাল্লির ইচ্ছা পূরণের জন্য হয়েছে। আর শিবাল্লির ইচ্ছেটা ছিল পুষ্পা যেন সিএম এর সাথে একটা ছবি তুলে, আর সেই ছবি দেখিয়ে শিবাল্লি সবাইকে বলবে, দেখো আমার স্বামী সিএম এর সাথে উঠা বসা আছে। কিন্তু এখন আর শিবাল্লিকে সিএম এর সাথে ছবি তুলতে হবে না, কেননা এখন সিএম স্বয়ং নিজেই এসেছে তাদের বাড়িতে এবং শিবাল্লির হাতে রান্না খায়। তো যাই হোক, কিন্তু শিবাল্লি এটা জানে না যে তার জন্যই সিএম হয়েছে সীতাপ্পা। সীতাপ্পা নামে মাত্র একজন সিএম, কিন্তু সবকিছু চলতো পুষ্পার কথা অনুযায়ী। এর মধ্যে একদিন পুষ্পার ভাবি মানে মুরলির বউ কান্না করতে করতে এসে বলে যে কেউ তাদের মেয়ে কাবেরীকে উঠিয়ে নিয়ে গেছে, আর এখন পুষ্পার কাছে এসে সে যেন কাবেরীকে বাঁচায়। পুষ্পা তার ভাতিজিকে খুব ভালোবাসতো। এই কথা শোনা মাত্র পুষ্পা তার পুরো গ্যাং নিয়ে ডিরেক্ট একটা নিউজ চ্যানেলে আসে, আর লাইভ নিউজে এসে বলে, যে আমার মেয়েকে তুলে নিয়ে গেছো তার গায়ে যদি একটা আঁচড়ও পড়ে, তুমি বা তোমরা যে হও না কেন, আমি সবাইকে কচু কাটার মতো কুচি কুচি করে কেটে রেখে দেবো। আর 1 ঘন্টার মধ্যে যদি আমার ভাতিজিকে ফিরিয়ে দাও তাহলে হয়তো আমি তোমাদের জীবন ভিক্ষা দিতেও পারি। এর আগে কালী পূজায় যে বখাটে ছেলেরা কাবেরীকে র্যাগিং করেছিল তারাই মূলত কাবেরীকে তুলে নিয়ে গেছে, আর ওই বখাটে ছেলেটাই হচ্ছে মুখ্যমন্ত্রী ছেলে। এই অপহরণ সম্পর্কে তখন মুখ্যমন্ত্রী আর সীতাপ্পা জানতে পারে। তখন মুখ্যমন্ত্রী পুষ্পাকে কল করে বলে, তোমার ভাতিজিকে যে তুলে নিয়ে গেছে সে আমার ছেলে। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমি তোমার ভাতিজিকে ফিরিয়ে আনবো, আর এর মধ্যে তোমার ভাতিজির যদি কোনো ক্ষতি হয় তবুও তুমি জানো আমার ছেলের কোনো ক্ষতি না করো। পুষ্পা বলে, আই ডোন্ট কেয়ার। তুমি কে? সীতাপ্পাকে আমি কাউকে চিনি না। যদি আমার ভাতিজির উপর একটা ফুলের টুকাও পড়ে তাহলে মনে রেখো কাউকে বাঁচিয়ে রাখবো না। এরপর টিভিতে নিউজ দেখে ওই বখাটে পুষ্পাকে কল করে বলে, তোমার ভাতিজিকে বাঁচাতে হলে 10 কোটি টাকা নিয়ে আমার বলা ঠিকানায় এখনই চলে আসো। পুষ্পা কোনো কথা দ্বিতীয়বার চিন্তা না করে 10 কোটি টাকা নিয়ে তাদের বলা এড্রেস অনুযায়ী রওনা দেয়। পুষ্পা এসে ওই ছেলেকে বলে, আমি জানি তুই মুখ্যমন্ত্রীর ছেলে, তুই যে কাবেরীকে টাকার জন্য অপহরণ করিসনি সেটাও আমি জানি। আমার সাথে যা করার করবি, কিন্তু কাবেরীকে ছেড়ে দে। ততক্ষণে ওখানে থাকা সবাই মিলে পুষ্পার হাত পা বেঁধে উদুম কেলানি দিতে শুরু করে। পুষ্পা তার ভাতিজির জন্য সবকিছু সহ্য করে যাচ্ছিল, কিন্তু যখন সে দেখে ওখানকার ছেলেরা কাবেরীকে রেপ করার চেষ্টা করছে তখন পুষ্পা এক ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে এবং তার হাত পা বাঁধা অবস্থায় কামড়ে কামড়ে সবাইকে আঘাত করতে শুরু করে। আর এক পর্যায়ে তার হাতের বাঁধন খুলে গেলে সবাইকে সাবান ছাড়া ধুয়ে দেয়। বাইরে ভাই, এই সিনটা পুরো 10 মিনিটের। বাপরে বাপ, 10 মিনিটের একটা ফাইট সিন, ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিন ইন দ্য ইন্ডিয়া। এর মধ্যে মিনিস্টারও ভাই সেখানে চলে আসে, আর পুষ্পা মিনিস্টারের ভাই সহ ছেলে সবাইকে মেরে ফেলে। এভাবেই পুষ্পা তার ভাতিজি কাবেরীকে বাঁচিয়ে নেয়। আর এর পরের দিন মুরলি পুষ্পার বাড়িতে এসে প্রথম থেকে তার করে যাওয়া সকল অপমানের জন্য পুষ্পার মায়ের কাছে ক্ষমা চায়, আর পুষ্পাকে নিজের ভাই বলে স্বীকৃতি দেয়। মুরলি আরো বলে, আপনারাই আমার পরিবার, কাল আমার মেয়ের বিয়ে, পুষ্পা না আসলে কাবেরী বিয়ের পিড়িতে বসবে না। নিজের পরিবার মনে করে অবশ্যই আমার মেয়ের বিয়েতে আসবেন। শিবাল্লি ওই বিয়ের কার্ডটা নিয়ে পুষ্পার কাছে যায়, যেখানে পুষ্পার নাম লেখা আছে পুষ্পার বংশ পরিচয় সহ, মানে পুষ্পার নামের সাথে পুষ্পার বাবার নামও লেখা আছে। এই নামের জন্য পুষ্পা ছোটবেলা থেকে সবার সাথে যুদ্ধ করে যাচ্ছিল। আজ সেই নাম দেখে পুষ্পা খুব ইমোশনাল হয়ে যায়। পুষ্পারও কোনো অভিযোগ ছিল না তার ভাইয়ের প্রতি, সব দুঃখ কষ্ট বলে পুষ্পা পুরো ফ্যামিলি নিয়ে কাবেরীর বিয়েতে যায়। পুষ্পার তো আনন্দে দিন কাটছিল, কিন্তু অপরদিকে মুখ্যমন্ত্রীর ভাই আর ছেলে মারা যাওয়াতে সে একদম ভেঙে পড়ে। শেষকৃত্যের সময় সবাই এসেছিল কিন্তু পুষ্পা আসেনি। এটা দেখে মিনিস্টার আরো রেগে যায়, আর এর মধ্যে একটা লোক এসে সে মিনিস্টারকে একটা ফুলের পার্সেল দেয় যার মধ্যে সিংহের একটা মুখোশ ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সেম তেমনই একটা ফুলের তোড়া কাবেরীর বিয়েতেও কেউ দিয়ে গেছে, একদম বিয়ের আসরের সামনেই রাখা ছিল, আর সেখান থেকে বিপ বিপ শব্দ আসছিল। আর একটু পরে দেখতে পাই পাহাড়ের উপর থেকে একজন দাঁড়িয়ে আছে, সে একটা রিমোটে ক্লিক করতে বিয়ের আসরে থাকা ওই ফুলের তোড়া ব্লাস্ট হয়ে যায়, যেখানে পুষ্পার ফ্যামিলি সহ সবাই উপস্থিত ছিল। আর এখানে সিনেমাটা শেষ হয়ে যায়। আর কে এই বুম ব্লাস্ট করে তাকে দেখানো হয় না। আর এর মধ্যে দিয়ে পুষ্পা 3 মুভির অ্যানাউন্সমেন্ট চলে আসে, যার নাম হলো পুষ্পা 3 র্যাম্পেজ। শুধু ধামাকা না, ট্রিপল ধামাকা নিয়ে শুরু হবে পুষ্পা দা র্যাম্পেজ মুভিটি। অনেকগুলো কোশ্চেন থেকে যায় এই সিনেমা থেকেই, ওই ফুলের তোড়া কে এখানে রেখে গিয়েছিল, আর কেই বা বোমা ব্লাস্ট করলো।
পুলিশ অফিসার বাবার সিং কি আদৌ বেঁচে আছে নাকি ওখানে আগুনে পুরো মারা গেছে। আর এই বোমা ব্লাস্টে পুষ্পার পরিবারের সবাই কি মারা গেছে? সবাই মারা না গেলেও হয়তো শ্রীবাল্লি মারা গেছে। আর সেটার প্রতিশোধ নেওয়ার জন্য পুষ্পা আরো ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাবে। যেটাই হোক না কেন আমরা সবাই অপেক্ষায় থাকবো সেই ধ্বংসযজ্ঞ দেখার জন্য। তো এই ছিল আজকের মতো এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর এইরকম আরো এক্সপ্লেনেশন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।